আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। দীর্ঘ নির্বাসন জীবন শেষে দেশে ফিরতে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান। বাংলাদেশ সময় রাত 12:15 বিমানের ফ্লাইটে যাত্রা। তারেক রহমানকে স্বাগত জানাতে জুলাই এক্সপ্রেসওয়েতে এরই মধ্যে লাখো মানুষ, সারা দেশ থেকে ঢাকামুখী জনতার ঢল। রাজধানীর ইস্কাটনে ফ্লাইওভারের উপর থেকে বোমা হামলায় এক দোকান কর্মচারী নিহত। মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের গেট লক্ষ্য করে হামলা। এবং রংপুরের তিস্তাচরে প্রকৃত জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রের বিনামূল্যে ওষুধ কম্বল বিতরণ। টেকসই উন্নয়ন নিশ্চিতে মহাপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। আর শুরুতেই থাকছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন প্রসঙ্গ। দীর্ঘ নির্বাসন জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে রয়েছেন তিনি। বাংলাদেশ সময় রাত 12:15 হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তারেক রহমান। লন্ডন থেকে সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন লন্ডন প্রতিনিধি আব্দুল আহাদ সুমন। তিনি দেশের বাইরে ছিলেন, হয়তো তিনি দেশের বাইরে ছিলেন শারীরিকভাবে, কিন্তু আপনারা জানেন যে উনি আসলে বাংলাদেশের মানুষের সঙ্গে ছিলেন, জনগণের সঙ্গে ছিলেন, জনগণের সঙ্গে যোগাযোগ রেখেছেন। এই কারণেই তাকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে রাখার চেষ্টা করা হয়েছিল, কিন্তু করা যায়নি। এটা প্রমাণ বাংলাদেশের মানুষ দিয়েছে এবং আমরা আশা করি ভবিষ্যতে আমরা এই প্রমাণটা বাংলাদেশের জনগণ দেখবে। বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 1.5 যুগ পর দেশে ফেরার পর তাকে দেওয়া সংবর্ধনা শেষে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন তিনি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। 26 ডিসেম্বর বাদ জুমা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তিনি। এরপর সেখান থেকে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান। পরদিন 27 ডিসেম্বর শনিবার ভোটার হওয়ার জন্য নিবন্ধন করতে নির্বাচন কমিশনে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরপর সেখান থেকে শেরেবাংলা নগরে জুলাই যোদ্ধাদের দেখতে যাবেন তিনি। একই দিন তিনি শহীদ ওসমান বিন হাদির কবরও জিয়ারত করবেন। বিমানবন্দর থেকে 300 ফিট রাস্তার অভ্যর্থনাস্থল, সেখান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়া এভার কেয়ার হাসপাতাল থেকে তিনি সরাসরি বাসভবনে চলে আসবেন। 26 তারিখ শুক্রবার বাদ জুম্মা তিনি বাসভবন থেকে রওনা হয়ে প্রথমে শহীদ জিয়ার মাজার জিয়ারত করবেন এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করতে যাবেন। এনআইডি কার্ড এবং ভোটার পর সমস্ত কাজগুলো সেদিন করবেন। এরপরে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন এবং যাওয়ার পথে তিনি বঙ্গ হাসপাতালে জুলাই অভ্যুত্থানের যে কর্মসূচি
বঙ্গ হাসপাতালে যাওয়া, তাদেরকে দেখতে যাওয়া, সেটা তারপরের অনুষ্ঠানগুলো আপনারা শুধু জানেন যে 27 তারিখ তিনি এনআইডি কার্ড করবেন, ভোটার করবেন, সেদিন ঈশ্বর সময়, সেটা আপনারা যথাসময়ে টাইম অ্যান্ড প্লেস জানতে পারবেন। দীর্ঘ নির্বাসন জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে রয়েছেন তিনি। বাংলাদেশ সময় রাত 12:15টায় হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তারেক রহমান। লন্ডন থেকে সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন লন্ডন প্রতিনিধি আব্দুল আহাদ সুমন। সরাসরি যাচ্ছি তার কাছে। সুমন, তারেক রহমানের বাংলাদেশে যাত্রার খবর আমাদের জানান। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এয়ারপোর্টের 4 নম্বর টার্মিনালে। এখন যে অবস্থা দেখতে পাচ্ছে, টার্মিনাল অনেকটাই শান্ত ভাব, কিন্তু 10 মিনিট আগেও এমন অবস্থা ছিল না। নেতাকর্মীদের ভিড়ে এই টার্মিনালের সিকিউরিটি তারা খুব বিজিয়ে ছিল কন্ট্রোল করতে। যদিও বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান বলেছেন এয়ারপোর্টে ভিড় না জমাতে, কিন্তু তারপরও মনের ভালোবাসা থেকে নেতাকর্মীরা এয়ারপোর্টে এসেছেন, তাদের প্রিয় নেতাকে বিদায় দিয়েছেন। 217 বছর সবাইকে নিয়ে এই যুক্তরাজ্য উনি সংগঠনের নেতৃত্ব দিয়েছেন, বিভিন্ন সমস্যা সমাধানে চেষ্টা করেছেন। আজ উনার আনুষ্ঠানিক বিদায় হলো, স্বদেশ প্রত্যাবর্তন হলো। আর স্বদেশ প্রত্যাবর্তনে নেতাকর্মীরা অনেকে ছিল আনন্দে উচ্ছ্বসিত, আবার অনেকে ছিল আবেগ আপ্লুত, কারণ নেতা চলে যাচ্ছেন আর কাছে পাবেন না। কিন্তু দেশে নেতৃত্ব দিয়ে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতা দখল করবে, ক্ষমতা বিজয় ছিনিয়ে আনবে, সেটি প্রত্যাশায় তারা ছিল আনন্দে উদ্বেলিত। কাজে সবাই বিদায় জানিয়েছে। আপনারা দেখেছেন ফুটেজে শপথসঙ্গী হিসেবে ছিলেন জাইমা রহমান, ডাক্তার জুবাইদুর রহমান সহ আরো অনেকেই। তারা গিয়েছেন লন্ডনের টাইম 4:17 তারেক রহমান, বিএনপি ভারপ্রাপ্ত তারেক রহমান, উনি ইমিগ্রেশন ক্রস করেছেন 4:17। আমরা মিডিয়া কর্মী সহ সবাই এখানে ছিলেন, সবাই উনার এই আগমনটা দেখেছেন এবং সবাই আজকে সাক্ষী হয়ে রইলেন বিগত 17 বছর পর উনি স্বদেশে প্রত্যাবর্তন করেছেন। আমি এই মুহূর্তে বার্মিংহাম থেকে আগত লন্ডন নেতাকে বিদায় জানাতে একজন কর্মী, বিএনপি কর্মীর সাথে কথা বলবো। আপনার অনুভূতি বলেন, আজকে নেতাকে বিদায় দিলেন, আপনার অনুভূতি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। আমি সরোয়ার আহমদ বার্মিংহাম থেকে এসেছি, বিএনপির একটি ক্ষুদ্র কর্মী। আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর প্রবাস জীবন কাটিয়ে আজকে বাংলাদেশে ফিরে যাচ্ছেন। সেই ফিরে যাওয়াতে আমরা একদিকে যেমন দুঃখ ভারাক্রান্ত, অন্যদিকে আমরা খুশি। উনি বাংলাদেশে যাবেন, আগামী দিনের প্রধানমন্ত্রী, বাংলাদেশের 18 কোটি মানুষকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, সমৃদ্ধশালী একটি বাংলাদেশ হবে, এই খুশিতে আমরা খুশি। কিন্তু গত 17 বছর উনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে এই দেশের রাজনীতি উনার নেতৃত্বে আমরা করেছি। আজকে আমরা উনার যাওয়াতে আমরা অভিভাবক শূন্য ফিল করতেছি, যার কারণে আফসোস। আমি উনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি এবং বাংলাদেশ যাতে উনার হাত ধরে এগিয়ে যায় এই প্রত্যাশা এবং এই দোয়া করি। আপনাকে ধন্যবাদ, চ্যানেলকে ধন্যবাদ। এই ছিল আমার কাছে সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি জানাচ্ছিলেন আব্দুল আহাদ সুমন। এদিকে দেশে ফেরার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গণসংবর্ধনা দিতে 36 জুলাই এক্সপ্রেসওয়েতে অপেক্ষা করছেন নেতাকর্মী সমর্থকরা। এ নিয়ে জানতে লুৎফর রহমান সোহাগের কাছে যাচ্ছি, তিনি আছেন সেখানে। সোহাগ, তারেক রহমানের সংবর্ধনা ঘিরে 36 জুলাই এক্সপ্রেসওয়ে এলাকার অবস্থা আমাদের জানান। হাসিব মারজান, 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশে ফিরবেন। তো এটি কিন্তু বাংলাদেশের রাজনীতির জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচনা করা হচ্ছে। আজকে থেকে দীর্ঘ 17 বছর পূর্বে যখন তারেক রহমান বাংলাদেশ ছেড়েছিলেন একটি জটিল রাজনৈতিক পরিবেশের মধ্য দিয়ে, তারপর কিন্তু তিনি যুক্তরাজ্যে অবস্থান করছিলেন। তারপরে তিনি আবার যখন বাংলাদেশে ফিরছেন তখন কিন্তু তিনি দেশের প্রধান যে রাজনৈতিক দল বিএনপি, সেই দলটির কিন্তু প্রধান ভরসার কেন্দ্রেই কিন্তু এবং প্রধান নেতৃত্বের জায়গায় কিন্তু তারেক রহমান রয়েছেন। এবং আপনি জানেন যে সামনে নির্বাচন রয়েছে, সেই পরিস্থিতিতে
তারেক রহমানের ফিরে আসা বাংলাদেশের রাজনীতির জন্য কিন্তু একটি তাৎপর্যপূর্ণ সময় হিসেবে ধরে নেওয়া হচ্ছে এবং সেই দিনটিকে ব্যাপকভাবে উদযাপন করার জন্য বিএনপির যে তৎপরতা সেই চিত্রটা কিন্তু আমরা এখন 300 ফিটের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে তারেক রহমান বিমানবন্দরে নেমেই কিন্তু তিনি বিমানবন্দর থেকে 300 ফিটে এই রাস্তায় আসবেন এবং এখানে কিন্তু তাকে গণসংবর্ধনা দেওয়া হবে দলের পক্ষ থেকে এবং বিমানবন্দর থেকে যে রাস্তাটি দিয়ে তিনি এই গণসংবর্ধনার জায়গায় আসবেন সে পুরো রাস্তায় কিন্তু দুই পাশে বিএনপি নেতাকর্মীরা দাঁড়িয়ে কিন্তু তাকে সংবর্ধনা দিবে। তো এই পুরো রাস্তাটা জুড়ে আমরা হেঁটে দেখেছি, এই রাস্তাটা জুড়ে কিন্তু দুই পাশে কিন্তু ব্যানার ফেস্টুন দেওয়া হয়েছে এবং দুই পাশে মাইক লাগানো হয়েছে এবং আজকে কিন্তু একদিন আগেই কিন্তু বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে পুরো সড়ক জুড়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা কিন্তু এখানে এসেছেন এবং এসে তারা কিন্তু এই যে 300 ফিটের যে রাস্তাটি এই রাস্তায় কিন্তু তারা নানা ধরনের মিছিল করছেন, স্লোগান দিচ্ছেন এবং তারা তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে তারা কিন্তু মিছিল দিচ্ছেন, নানা ধরনের স্লোগান দিচ্ছেন এবং আমি এখানে কয়েকজন বিএনপি নেতা কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে আসলে তারেক রহমান এমন একটি সময়ে আসছেন যখন তার দেশে ফিরে নিয়ে নানা ধরনের অনিশ্চয়তা ছিল, নানা ধরনের সংশয় ছিল। তারা বলছেন যে তার এই ফিরে আসার মধ্য দিয়ে সব ধরনের প্রশ্ন এবং শঙ্কার সব জায়গাগুলো কিন্তু একেবারে একটি উত্তর পাওয়া গেল এবং তারা বলছেন যে তার এই ফিরে আসার মধ্যে নেতাকর্মীদের মধ্যে একটি উৎসাহ রয়েছে এবং তার ফিরে আসা নিয়ে যে ধরনের প্রশ্ন ছিল সেইগুলো নিয়ে তাদের স্বস্তি ফিরে এসেছে এবং তারা বলছেন যে আগামীকালকে যে গণসংবর্ধনা হবে তারা এর মধ্য দিয়ে 50 লক্ষ নেতাকর্মীর একটি জমায়েত করে তারা একটি বাংলাদেশের ইতিহাসের জন্য একটি স্মরণীয় দিন হিসেবে তারা এই দিনটিকে মনে রাখতে চান। হাসিব, সোহাগ, আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে নিশ্চয়ই নিয়ে আরও সংবাদ জানবো আপনার কাছ থেকে। 36 জুলাই স্পেশাল থেকে জানাচ্ছিলেন লুৎফর রহমান সোহাগ। এবারে অন্যান্য সংবাদ। রাজধানী ইস্কাটনে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্র কমান্ড কাউন্সিলের গেট লক্ষ্য করে সন্ত্রাসীদের বোমা হামলায় সিয়াম শিকদার নামে এক দোকান কর্মচারী নিহত হয়েছে। হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ ও গোয়েন্দারা। রিপোর্ট করছেন এনামুল কবির রূপম। বুধবার সন্ধে 7:15 ফ্লাইওভারের উপর থেকে ইস্কাটনে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মেইন গেট লক্ষ্য করে দুর্বৃত্তদের ছোড়া বোমা এসে পড়ে দোকান কর্মচারী সিয়াম শিকদারের মাথায়। মাথার খুলি উড়ে যায় সিয়ামের। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। মোটর পার্টস দোকানের কর্মচারী 19 বছর বয়সী সিয়াম দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ মর্গে পাঠায়। হঠাৎ করে ওপর থেকে কোনো একটা ককটেল সদৃশ কোনো একটা কিছু ওই সিয়ামের মাথায় এসে লাগে, এরপর প্রচণ্ড ধোঁয়া উৎপন্ন হয়, তারপরে সে ওখানে লুটিয়ে পড়ে, একটু পরে সে স্পটে মারা যায়। ঘটনাস্থলে যান গোয়েন্দা কর্মকর্তারা। মুক্তিযোদ্ধা সংসদের এই সাইডে চায়ের দোকানের পাশে এইখানেই আমরা পিওটা পেয়েছি। আমরা এটাকেই টার্গেট করে আমরা আমাদের ইনভেস্টিগেশনের কার্যক্রমগুলো করছি। টাইমিংটা আমরা দেখি, টাইমিংটা দেখার পরে উপরে বাইক যোগে কে বা কারা গিয়েছে সেই সমস্ত বিষয়গুলো শনাক্ত করি। ফাইনালি আমরা বুঝতে পারবো যে কখন কিভাবে কারা ঘটাইছে, কেন ঘটালো, এইসব বিষয় দিয়ে আমাদের তদন্তের মাধ্যমে সিআইডি টিম আসার পরে এরা ক্রাইম সিনটা তাদের হেফাজতে নিয়েছে এবং আমাদের সিটিটিসি থেকে যে এই ধরনের এক্সপার্ট যারা তারা এসেছেন, বোম ডিসপোজাল ইউনিট এসেছেন, এটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারবো যে কী ধরনের বিস্ফোরক ছিল। হামলা ঘটনার কয়েক মিনিট আগে ফ্লাইওভারে ওঠা যানবাহনের গমনাগমন পরীক্ষা নিরীক্ষা করে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছেন পুলিশ ও গোয়েন্দারা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। অপ্রয়োজনীয় বৈদেশিক ঋণ না নিয়ে নিজেদের সম্পদ দিয়ে যাতে প্রকল্প করা হয় এমন নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, শিক্ষা, স্বাস্থ্য, নারী এবং কৃষকদের ওপর গুরুত্ব দিয়ে বাজেট করতে হবে। প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছে, এই মুহূর্তে সরকার ওসমান হাদির হত্যাকাণ্ডের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অনুসন্ধান করছে। আরও জানাচ্ছেন মোস্তফা মল্লিক। প্রধান উপদেষ্টার কার্যালয়ে হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশের সংশোধন প্রস্তাব চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বৈঠকে সংশোধিত বাজেট নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এছাড়া সমসাময়িক বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে সভায়। পরে নগরীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
প্রেস সচিব বলেন, বিদেশ নির্ভরতা কমাতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। গেল সরকারের আমলে শিক্ষার মান তলানিতে গেছে বলে মন্তব্য করেছেন তিনি। অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় বৈদেশিক ঋণ নিয়ে আমরা অনেক প্রজেক্ট করি, সেগুলো থেকে আস্তে সরে এসে কত বেশি নিজস্ব অর্থায়নে কত বেশি প্রজেক্ট নেওয়া যায় সেই বিষয়ে চিফ অ্যাডভাইজার এমফাসিস দিয়েছেন। আমাদের এডুকেশনের কোয়ালিটিটা আসলে র্যাপিডলি ডিক্লাইন করেছে আগের, বিশেষ করে পতিত স্বৈরাচারের সময়। তো এইখানে চিফ অ্যাডভাইজার এমফাসিস দিয়েছেন যে এডুকেশনের মানে এটা খুব বড় রকমের এমফাসিস। বাংলাদেশের ফার্মাররা তাদের জীবনযাত্রাকে যাতে আরো বেটার করা যায়, উনি বলেছেন ইয়তের উপর ফোকাস দিতে। এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, গুলিতে নিহত ওসমান হাদির বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। ওসমান হাদির বিষয়টা সরকার সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে এটা ইনভেস্টিগেট করছে। সর্বোচ্চ আপনাদের সমস্ত সিকিউরিটি এজেন্সিগুলো এটা নিয়ে কাজ করছে। পুলিশ, অন্যান্য যেগুলো এজেন্সি এগুলো ইনভেস্টিগেট করে, সবাই এটা নিয়ে কাজ করছে। এর আশেপাশে যারা ছিলেন অনেককেই অ্যারেস্ট করা হচ্ছে। আমরা কিছু কিছু ভাইটাল ক্লুও পাচ্ছি। তো আমরা আমরা বলবো যে সর্বোচ্চ আমাদের এফার্টসটা আছে সেই ইনভেস্টিগেট করার। আরেক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, তারেক রহমানকে সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে সরকার। দীপু চন্দ্রের পরিবারের সম্পূর্ণ দায়িত্ব সরকার নিয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। এবারে জাতীয় সংসদ নির্বাচন 2026 প্রসঙ্গ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য আরও 10টি আসন ছাড়ার ঘোষণা দিয়েছে বিএনপি। দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সমঝোতা হওয়া আসনগুলোতে কোনো প্রার্থী দেবে না বিএনপি। তবে বিএনপিতে যোগ দেওয়া এলডিপি মহাসচিব রেদওয়ান আহমেদ, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ ও এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনায় আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে কিনা তা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। বিকালে নির্বাচন ভবনে সিইসির সাথে বৈঠক করে জামাতের প্রতিনিধি দল। পরে দলের নেতারা বলেন, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চান তারা। অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারের কথাও ইসিকে জানিয়েছে জামাত। এর আগে সিইসির সাথে দেখা করে 12 ফেব্রুয়ারি ভোটের তারিখ ঠিক রেখে তফসিলের অন্যান্য সময়সীমা সংশোধনের দাবি জানায় এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, 12 তারিখের ভোট বানচাল করতে আওয়ামী লীগ ও ভারত চেষ্টা করছে। এছাড়া সুষ্ঠু ভোটের জন্য ইসির সক্ষমতা নিয়েও সন্দেহ রয়েছে। আসন সমঝোতায় বিএনপি এলডিপিকে অবমূল্যায়ন করেছে মন্তব্য করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ বীর বিক্রম আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে ভোট করার ঘোষণা দিয়েছেন। রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। কর্নেল অলি আহমদ বলেন, বিএনপির অফিসে নেতাকর্মীরা 2 ঘন্টা অপেক্ষা করলেও কেউ দেখা করেনি। প্রেসিডিয়াম সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারোয়ারদের সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহারের কথাও জানান তিনি। এবারে অন্যান্য সংবাদ। রংপুরের কাউনিয়ার দুর্গম তিস্তার মধ্যের চরে দারিদ্র্য পীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও কম্বল বিতরণ করেছে প্রকৃত জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। একতরফা ফারাক্কা বাঁধে বদলে যাওয়া তিস্তা অববাহিকার ভূপ্রকৃতি ও স্থানীয় জীবন জীবিকা পুনরুদ্ধার ও টেকসই উন্নয়ন নিশ্চিতে তিস্তার স্বাভাবিক প্রবাহ ফেরানো ও মহাপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ সুধীজনদের। আব্দুল করিমের ভিডিও চিত্রে মোশাহিদ রানীর রিপোর্ট। রংপুরের কাউনিয়ার তিস্তার মধ্যের চর। বিস্তীর্ণ বালুচর ও জনপদ দেখে বোঝার উপায় নেই এককালে এখানে ছিল স্বচ্ছ নীল জলের তীব্র প্রবাহ। ছিল ইলিশসহ কয়েকশো প্রজাতির মাছ, অজস্র জলজ প্রাণ ও বাস্তুতন্ত্র।
কলকাতা বন্দরের নাব্যতা রক্ষার নামে ভারতের একতরফা ফারাক্কা বাঁধ নির্মাণে আমূল বদলে গেছে এই অঞ্চলের ভূপ্রকৃতি। বর্ষায় আকস্মিক বন্যা, তীব্র শীত, শুষ্ক মৌসুমে খরা ও তাপপ্রবাহে গত 5 দশকে নাতিশীতোষ্ণ জনপদের তকমা হারিয়ে তিস্তা অববাহিকায় বদলে গেছে ভূপ্রকৃতি ও স্থানীয় জীবন জীবিকা। দরিদ্রতার নির্মম কষাঘাত, জেকে বসা শীত ও ঠান্ডাজনিত রোগ শোকে বিপর্যস্ত জনপদে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের বিনামূল্য চিকিৎসা, ওষুধ ও কম্বল বিতরণ। ওষুধ পাচ্ছি, কম্বল পাচ্ছি, কত খুশি হচ্ছি। চরের মানুষ বালার মধ্যে পড়ে থাকি, নদী ভাঙ্গা মানুষ। ওষুধ পাচ্ছি, কম্বল পাচ্ছি। আল্লাহ, কম্বল পাইছি। আমরা অত্যন্ত খুশি হলাম, ওষুধ পেলাম, কম্বল পেলাম, ডাক্তার দেখালাম, কম্বল পেলাম। বছরে এরকম দিলে আমাদের ভালো হয়। অনেক উপকার করছে আমাদের এরিয়া, খুব শান্তি। তোমার আপনাকে যেন আল্লাহ ভালো করে, দোয়া করি আল্লাহ যেন আপনাকে ভালো রাখে। দুর্দশাগ্রস্ত চরবাসীর ভাগ্য বদলে রাষ্ট্রীয় পদক্ষেপের পাশাপাশি প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের সেবামূলক কার্যক্রম জারি রাখার আহ্বান সুধীজনদের। তিস্তা অধ্যুষিত বিপন্ন জনপদের প্রাণ ফেরাতে আন্তর্জাতিক আইন অনুযায়ী উজানের দেশ ভারত থেকে পানির ন্যায্য হিস্সা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। মোশাহিদ রনি, চ্যানেল আই। এবার অন্যান্য সংবাদ। রাত পোহালেই খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। বড়দিন উদযাপনের প্রস্তুতি শেষ হয়েছে। রাজধানীর গির্জাগুলোতে হয়েছে প্রার্থনা। দেশ থেকে সমস্ত হিংসা, হানাহানি দূর এবং বিশ্বের সব যুদ্ধ শেষ হওয়ার কামনায় প্রার্থনায় যোগ দেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। 2000 বছর আগে ফিলিস্তিনের বেথেলহেম শহরে জন্ম হয় যীশু খ্রিস্টের। মানবজাতিকে ভালোবাসা, ক্ষমা আর শান্তির পথ দেখাতেই তার এই আগমন, এমনটাই বিশ্বাস করেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। শুধু চার্চেই নয়, ঘরেও চলছে বড়দিন ঘিরে নানা প্রস্তুতি। আলো, তারা ক্রিসমাস ট্রিতে সাজিয়েছেন নিজেদের বাসস্থান। বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। খ্রিস্ট ধর্মের নেতারা প্রধান উপদেষ্টার নেতৃত্বে আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে হবে বলে আশা প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা উপস্থিত নেতৃবৃন্দ সহ সবাইকে বড়দিন ও আসন্ন নববর্ষের শুভেচ্ছা জানান। প্রধান উপদেষ্টা বলেন, একটি সুস্থ সমাজ গড়ে তুলতে গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখতে জুলাই সনদ প্রস্তুত করা হয়েছে। এই সনদের উপর গণভোটের মাধ্যমে দেশ আরেক ধাপ এগিয়ে যাবে। গণভোটে জনগণ যে রায় দেবে, পরবর্তীতে সংসদ সেভাবেই সংস্কার কার্যক্রম গ্রহণ করবে। ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন, বাংলাদেশ ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু আর্চ বিশপ বিজয় এন ডি ক্রুজ, ন্যাশনাল ক্রিশ্চিয়ান ফেলোশিপ অব বাংলাদেশের সভাপতি বিশপ ফিলিপ পি অধিকারী, খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ডক্টর বেনেডিক্ট আলো ডি রোজারিও সহ ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন। ৬২ বছরে পদার্পণ করতে যাচ্ছে বাংলাদেশ টেলিভিশন বিটিভি। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও বর্ণাঢ্য আয়োজনে বিটিভির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করবে চ্যানেল আই। অনুষ্ঠানে উপস্থাপন করবেন প্রখ্যাত অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। আরও জানাচ্ছেন মিথিলা নাজনীন। ১৯৬৪ সালের ২৫শে ডিসেম্বর পাকিস্তান টেলিভিশন কর্পোরেশনের যাত্রা শুরু, যা স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশ টেলিভিশন হিসেবে আত্মপ্রকাশ করে। পর্যায়ক্রমে বাংলাদেশের আপামর জনতার অন্যতম বিনোদন মাধ্যম হয় এই টেলিভিশন চ্যানেলটি। এতদিন আছি টেলিভিশনের সঙ্গে জড়িত, এটা কি একটা মানে সুন্দর, ভাবতে ভালো লাগে আর কি। শুভেচ্ছা, শুভকামনা, সবই শুভ, সব কিছু জানাতে চাই। বিটিভির দীর্ঘ সময়ের পথ চলায় যারা যুক্ত থেকেছেন তাদের সম্পৃক্ত করে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে চ্যানেল আই। সকাল ৭টা ৩০ থেকে চ্যানেল আইয়ের পর্দায় সরাসরি সম্প্রচার করা হবে অনুষ্ঠানটি। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা।
প্রথম আলো ডেইলি স্টার অফিসে হামলা, নিউ এজ সম্পাদক নুরুল কবিরকে হেনস্থা এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে হওয়া মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। সকালে সেগুনবাগিচায় মানববন্ধনে অংশ নেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যরা। এ সময় তারা বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমের যেভাবে টুটি চেপে ধরা হচ্ছে তাতে ফ্যাসিবাদ আমলের মতোই সাংবাদিকরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ডিআরইউ নেতারা। বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় যাদের গ্রেফতার করা হয়েছে তারা যেন কোনোভাবেই ছাড় না পায়। হামলাকারীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে ডিআরইউ জানায়, সংগঠনের সাধারণ সম্পাদক ও প্রশাসনিক কর্মকর্তার নামে করা মিথ্যা মামলা অবিলম্বে তুলে নেওয়া না হলে সাংবাদিক মহল মুখ বন্ধ রাখবে না। এ সময় সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার বিচার সহ অতীতে যারা সাংবাদিকদের নির্যাতন করেছে তাদের সবার বিচার দাবি করা হয়। এবারে রয়েছে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার মস্কোতে বিস্ফোরণে 2 পুলিশ সদস্য সহ 3 জন নিহত হয়েছেন। বুধবার এই ঘটনা ঘটে। রাশিয়ার পুলিশ জানিয়েছে, শহরের ইয়েলেত স্কায়া স্ট্রিটে পুলিশের একটি গাড়ির কাছে 2 ট্রাফিক পুলিশ কর্মকর্তা এক সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পান। তাকে আটক করতে গেলে ওই ব্যক্তি একটি বিস্ফোরক ডিভাইস সক্রিয় করে দেয় এবং বিস্ফোরণ ঘটে। কয়েকদিন আগে একই স্থানে গাড়ি বোমা হামলায় রাশিয়ার একজন উচ্চপদস্থ জেনারেল নিহত হন। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। নারী শিল্পীদের পারস্পরিক সংযোগ অন্বেষণে অনুষ্ঠিত হচ্ছে প্রদর্শনী অন্যস্বর দ্য আদার ভয়েস। বেঙ্গল শিল্পালয়ে প্রদর্শনীতে স্থান পেয়েছে বেঙ্গল ফাউন্ডেশন ও আবুল খায়েরের সংগ্রহ থেকে নির্বাচিত শিল্পকর্ম। চিত্রকর্মগুলোতে উঠে এসেছে প্রতীকী অন্তর্লিখন, উপলব্ধি, মতাদর্শের দ্বন্দ্ব ও প্রতিরোধী মনোভাব। দর্শনার্থীদের চোখে প্রতিটি ছবি যেন এক একটি গল্প হয়ে ধরা দিয়েছে। 25 দিনব্যাপী এই আয়োজনে 35 জন নারী শিল্পকর্মীর কাজ তুলে ধরেছেন আয়োজকরা। আগামী 17 জানুয়ারি পর্যন্ত বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী। এবারে জানাবো কৃষি সংবাদ। বগুড়ার হাটবাজারগুলোতে প্রতিদিনই বাড়ছে শীতের সবজির সরবরাহ, সেই সাথে কমতে শুরু করেছে দাম। ক্রেতারা বলছেন, কয়েকদিনের মধ্যে আরও নিয়ন্ত্রণে আসবে শীতের সব ধরনের সবজির দাম। বগুড়ার প্রতিনিধি রৌফ জালালের তথ্যচিত্রে সাদি অমরের রিপোর্ট। উত্তরের জেলাগুলোতে শীত আসায় কৃষক প্রথম দিকে সবজির দাম ভালো পেলেও এখন অবস্থা তার বিপরীত। পাইকারি দর ফুলকপি প্রতিটি 4 থেকে 7 টাকা, শিম প্রতি কেজি 40 থেকে 50 টাকা, মূলা 5 টাকা, লাউ 17 টাকা এবং নতুন পাতা পেঁয়াজ 20 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সবজি চাষিরা বলছেন, শীতের প্রথম দিকে সব সবজিতে ভালো দাম পেয়েছেন। সরবরাহ বাড়ায় এখন লোকসানের মুখ দেখতে হচ্ছে তাদের। কপিটা সব জায়গাতে উৎপাদন হচ্ছে বেশি, সংখ্যা বেশি হয়েছে। সংখ্যা বেশি হওয়ার কারণে বাজার কম, সারের দাম বেশি, কপির ওষুধের দাম বেশি, আমাদের ওখানে পড়তে হচ্ছে। গত সপ্তাহে 18 টাকা 17 টাকা বেচা গেছে, এখন 12 টাকা 11 টাকা পিস, দাম কমে গেছে। আজকের বাজারের অবস্থা ভালো না। আগে যে বাজার ছিল সেই বাজারটা এখন নাই, সব জিনিসের দাম কমে গেছে। টিএসপি হলো 250 টাকা ধার, 300 টাকা 250 টাকা ধার, আর কপি হলে 100 টাকা মন। পাইকাররা বলছেন, কিছুদিনের মধ্যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে এসব শীতের সবজি। কেনা চালু যেটা সেটা কেনা হলো 860 টাকা মন, আর পেঁয়াজ কেনা হলো আপনার হলো 2500 টাকা মন, আর বেগুন এটা বেচে কেনা হচ্ছে 34 টাকা কেজি। ফুলের বাজার হলো মনে করেন আজকে 150, সিমের বাজার 700 800, এই আলুর বাজার 1050 1100 1200 ওই রকমই। প্রতিদিন বগুড়ার হাটে প্রায় 80 থেকে 100 ট্রাক সবজি সরবরাহ হয় ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়। সাদি ওমর, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ।
দেশের দ্বিতীয় বৃহত্তম বনাঞ্চল হবিগঞ্জের রেমা কালেঙ্গাতে থামছে না পরিবেশ সন্ত্রাস। বছরের পর বছর বেপরোয়া গাছ কাটা ও পাচারে বিপন্ন সংরক্ষিত অভয়ারণ্য। সম্প্রতি পাচারকারী চক্র ও বনরক্ষীদের মাঝে গোলাগুলির ঘটনায় আবারও আলোচনায় এই বনাঞ্চল। বন বিভাগ বলছে, প্রভাবশালীদের ছত্রছায়ায় চলা চক্রের হাতে আগ্নেয়াস্ত্র থাকায় বেড়েছে বনরক্ষীদের নিরাপত্তা ঝুঁকি। চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন মোশাহিদ রানী। হবিগঞ্জের চুনারুঘাটের রেমাকালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য। চিরহরিত এই বনাঞ্চলটি সুন্দরবনের পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্যপ্রাণী অভয়ারণ্য এবং প্রাকৃতিক বনভূমি। এই অভয়ারণ্য বিরল প্রজাতির প্রাণী ও উদ্ভিদের জন্য পরিচিত। লজ্জাপতি বানর, উল্লুক, চশমাপরা হনুমান, মায়া হরিণ, মেছো বাঘ এবং বিরল প্রজাতির মালায়ন বড় কাঠবিড়ালি সহ রয়েছে ৩৭ প্রজাতির স্তন্যপায়ী, ১৬৭ প্রজাতির পাখি, ৭ প্রজাতির উভয়চর এবং ১৮ প্রজাতির সরীসৃপ প্রাণী। এখানে রয়েছে প্রায় ৬৩৮ প্রজাতির গাছপালা ও লতাগুল্ম। তবে বেপরোয়া দখল দূষণ, প্রকৃতি ধ্বংস এবং কাঠ পাচারে বিপন্ন মূল্যবান উদ্ভিদ ও বনের বাস্তুতন্ত্র। সাম্প্রতিক বছরগুলোতে গাছ কাটা ও পাচার যেমন বেড়েছে, তেমনি বেশ কয়েকবার পাচারকারী চক্র ও বনরক্ষীদের গোলাগুলির ঘটনাও ঘটেছে। আগে যে 10 বছরে যা ছিল তার চেয়ে এখন অনেক কমে গেছে গাছের পরিমাণ, এত ভাবে এটা ধ্বংসর পথে যাইতেছে। প্রশাসন যদি এই জায়গাতে হাত না থাকতো, এগুলা গাছ কোনো কাটার ক্ষমতা নাই। আমাদের এই সৌন্দর্য রক্ষা করার জন্য প্রশাসন যারা রয়েছে তাদের ভূমিকা রাখার অনুরোধ জানায়। গত 11 ডিসেম্বর গভীর রাতে কালিঙ্গা বিটের নিশ্চিন্তপুর পাহাড়ে সেগুন গাছ কাটছিল একটি সংঘবদ্ধ চক্র। সে সময় বনরক্ষীরা বাধা দিলে 2 ঘন্টা ধরে চলে গুলি বিনিময়। ফাঁকা গুলি করার কারণটা হচ্ছে ওরা যাতে চলে যায় আর কি, ভয় পায় যাতে চলে যায়। কিন্তু দেখি যে আমরা করার পরে ওরাও দেখি যে ঠিক আমাদের সাথে ওরা ওই ফুল্লা চেঁচামেচি করে ওরা না গিয়ে ওরা আবার পাল্টা গুলি করতেছে। তথ্য দিতে চায় না, দিলে তারা সমস্যা পড়ে, যার কারণে অনেক সময় আমরা সঠিক তথ্যটা পাই না। একজন আসামি ইতিমধ্যে আটক করেছে এবং তারা তৎপর রয়েছে, কিন্তু তাদের অবৈধ অস্ত্রগুলি যত দ্রুত উদ্ধার করা যাবে তত সবার জন্য মঙ্গল। এই বনের অসাধারণ জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক গুরুত্ব বিবেচনায় 1982 সালে বনের একটি নির্দিষ্ট অংশকে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করে বাংলাদেশ সরকার। অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাবশালী ও বন বিভাগের অসাধু চক্রের যোগসাজশে চলছে বৃক্ষ নিধন ও পাচারের মতো পরিবেশ সন্ত্রাস। মোশাহিদ রনি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। অগ্নি নির্বাপন গাড়ি ঢুকতে পারবে না ও অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারে না এমন স্থানে বিল্ডিং না করার নির্দেশ দিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম। রাজধানীতে প্লট ও ফ্ল্যাট ক্রয় বিক্রয় ব্যবসায়ীদের সংগঠন রিহাব মেলা উদ্বোধন করে তিনি এই নির্দেশ দেন। প্লট ও ফ্ল্যাট হস্তান্তরে অভিযোগের কথা বললেন গণপূর্তের চেয়ারম্যান। রিপোর্ট করছেন মাসুর শাকিল। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্লট ও ফ্ল্যাট ব্যবসায়ীদের সংগঠন রেহাবের 4 দিনের আবাসন মেলা। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি রাজুক চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম। একটা দুঃখজনক ঘটনা হলো, আমি আসার পর থেকেই এই মোবাইল কোড করতেছি, বিল্ডিং ভাঙতেছি, মিটার নিয়ে আসতেছি। এটা আমার একটা বদনাম হয়ে গেছে হয়তো বা, আবার কেউ কেউ বলে সুনামও হয়েছে। বদনাম সুনাম বিষয় না, আমি চাই না রাজুককে আসলে কোনো মোবাইল কোড পরিচালনা করতে হবে। প্লট ও ফ্ল্যাট হস্তান্তরে গ্রাহকদের হয়রানি যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে আহ্বান জানান গণপূর্তের চেয়ারম্যান। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আমার কাছে যে অভিযোগগুলো আছে, যেমন তাদের ফ্ল্যাট দেওয়ার কথা ছিল এইটা, বা এই ধরনের এতটা ফ্ল্যাট দেওয়ার কথা ছিল, এতটা গ্যারেজ দেওয়ার কথা ছিল, সেই জায়গায় বনিবনা হচ্ছে না। আবার দেখা যায় যে ফ্ল্যাটটা কিনছেন, যে ভদ্রলোক বা ভদ্রমহিলা ফ্ল্যাট কিনছেন, তারাও বোধহয় সঠিকভাবে ফ্ল্যাটের সমস্ত কিছু বুঝিয়ে পাচ্ছেন না। আইন মেনেই ব্যবসা পরিচালনা করার কথা জানান রেহাব সভাপতি। যে ইসিপিএস যে ব্যবস্থা, এটা যেন সচল থাকে সবসময়, এবং আমাদের যে সবসময় আমাদের মধ্যে একটা কমপ্লেন আছে যে প্ল্যান পাশে দীর্ঘসূত্রিতা, এটা যেন আর না থাকে।
সেই একটা অনুরোধ আপনার কাছে রইল। এবারের মেলায় 220টি স্টল রয়েছে, এর মধ্যে 14টি বিল্ডিং ম্যাটেরিয়ালস এবং 12টি আর্থিক প্রতিষ্ঠানও রয়েছে। 27শে ডিসেম্বর পর্যন্ত সকাল 10টা থেকে রাত 9টা প্রতিদিন 50 টাকা এন্ট্রি ফ্রির বিনিময়ে সবার জন্য উন্মুক্ত রয়েছে। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ভাঙচুর চালিয়েছে এক যুবক। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায় হঠাৎ করে ওই যুবক ক্যান্টিনের ভেতরে প্রবেশ করে চেয়ার টেবিল ভাঙচুর করে। পাশাপাশি ক্যান্টিন এলাকায় টাঙানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের একটি ব্যানারেও আঘাত করে। এ সময় শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে বাইরে চলে যান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে ওই যুবক মানসিকভাবে অসুস্থ। পরে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। সালে জুলাই আন্দোলন চলাকালে রামপুরায় গুলি করে 28 জনকে হত্যার ঘটনায় করা মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 1। আগামী 20 জানুয়ারি সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন আদালত। তবে কারাগারে থাকা বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম ও মেজর রাফাত বিন আলম নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রত্যাশা করেছেন। পলাতক আছেন পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার রাশেদুল ইসলাম ও সাবেক ওসি মশিউর রহমান। জুলাইয়ের আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় প্রাণ হারান মোট 28 জন। এই ঘটনায় বিজিবি কর্মকর্তা রেদওয়ানুলকে আন্দোলনকারীদের সরাসরি গুলি করতে দেখা যায়। যাত্রাবাড়িতে ইমাম হাসান তাইম হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সুদীপ কুমার চক্রবর্তী সহ 11 জনের বিরুদ্ধে দাখিল করা অভিযোগ আমলে নিয়ে 5 জানুয়ারি আসামিদের গ্রেফতার করে হাজির করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 2। এদিকে চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় করা মামলায় 2রা জানুয়ারি রায় দিবেন ট্রাইব্যুনাল 1। স্পেসিফিক্যালি এই দুজন আসামি অতি উৎসাহী হয়ে তারা কমান্ডিং পজিশনে থেকে এই দুটো দিন তাদের নেতৃত্বে রামপুরা এবং বনশ্রী এলাকায় হত্যাযজ্ঞ চলেছে। সে কারণে সমস্ত সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে আদালত তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আজকে গঠন করেছেন। ইনশাআল্লাহ 20 জানুয়ারি থেকে তাদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। চাংখারপুল এলাকায় 5ই আগস্ট 24 শেখ হাসিনা যেদিন পদত্যাগ করে পালিয়ে যান, সেই দিনে যে 6 জনকে হত্যা করা হয়েছিল, প্রত্যেকটা আসামির বিরুদ্ধে আমিনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং আমরা বিশ্বাস করি সর্বোচ্চ শাস্তি হবে। শহরাঞ্চলে শিশু শ্রমের সামাজিক অর্থনৈতিক প্রেক্ষাপট, মূল কারণসমূহ এবং টেকসই কৌশলগত সমাধান বিশ্লেষণে সেমিনার হয়েছে। রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে এই সেমিনার হয়। সেমিনারে গবেষণার ফলাফল তুলে ধরেন গবেষক আমিনুর রহমান। এডুকো বাংলাদেশ ও চাইল্ড লেবার এলিমিনেশন প্ল্যাটফর্মের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডুকো বাংলাদেশের ব্যবস্থাপক আফজাল কবির খান, শ্রম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ মোজাম্মেল হক, একই মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল ওয়াদুদ সহ অন্যরা। বাংলাদেশে বৃদ্ধ নারীর চেয়ে পুরুষের আত্মহত্যায় মৃত্যু বেশি। প্রতি লাখে 85 জন ঊর্ধ্ব বয়সী এবং 24 জন পুরুষ আত্মহত্যা করেন, আর নারী 6 জন। সচিবালয় স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত মতবিনিময় সভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেওয়া এই তথ্য উপস্থাপন করা হয়। প্রবীণ স্বাস্থ্য চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। বক্তারা বলেন, বয়স্কদের অবজ্ঞা নয়, সম্মান দিতে হবে। স্বাস্থ্য ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান, মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ, স্বাস্থ্য সচিব মোহাম্মদ সাইদুর রহমান সহ অন্যরা বক্তব্য রাখেন। সংবাদ শেষ করবো, তবে যাবার গিয়ে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দীর্ঘ নির্বাসন জীবন শেষে দেশে ফিরতে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান। বাংলাদেশ সময় রাত 12:15টায় বিমানের ফ্লাইটে যাত্রা। তারেক রহমানকে স্বাগত জানাতে জুলাই এক্সপ্রেসওয়েতে এরই মধ্যে লাখো মানুষ। সারা দেশ থেকে ঢাকামুখী জনতার ঢল। রাজধানী ইস্কাটনে ফ্লাইওভারের উপর থেকে বোমা হামলায় এক দোকান কর্মচারী নিহত। মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের গেট লক্ষ্য করে হামলা। এবং রংপুরের তিস্তাচরে প্রকৃত জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের বিনামূল্যে ওষুধ কম্বল বিতরণ। টেকসই উন্নয়ন নিশ্চিতে মহাপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ।
চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেলে online.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল চ্যানেলের সঙ্গে এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।